This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা নজর রাখবো নদিয়ার শান্তিপুরের দিকে। নদিয়ার শান্তিপুরে সেখানে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি। পথশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখেই বিজেপির বিক্ষোভ দেখাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি নেতা, চেলা কাঠ দিয়ে মারধরের অভিযোগ উঠে আসছে। বিজেপি কর্মীদের ঘেরাও করে মারধর করে তৃণমূল, অভিযোগ উঠে আসছে। প্রতিবাদে ফুলিয়া মোড়ে আগুন জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ বিজেপি। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। মহাদেব, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? একদমই দেখো, রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি কর্মী যারা তারাও কিন্তু করেছেন। আজকে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা প্রতিবাদ জানাতে যে আক্রান্ত কাঠ দিয়ে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। তারই কারণে আপডেটের থেকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। গেছে কিন্তু বিন্দুমাত্র কোনো কাজ হয়নি। আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী তিনি সেই জায়গায় উপস্থিত হয়ে দেখেন যে হলফনামা লেগে গেছে, কিন্তু রাস্তার কোনো কাজই হয়নি। এই কাজ না হওয়ায় প্রতিবাদ জানানো সেখানকার যে সন্ত্রাস অরবিন্দ সন্ন্যাসী এবং তার দাদা অমলেন্দু সন্ন্যাসী, এই দুইজন মিলে চঞ্চল চক্রবর্তীকে ওখানে মারধর করে এবং আমাদের বাকি যে বিজেপি কর্মীরা ছিল তাদের ওপর হামলা করে। আপনারা নানান মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন, চলা কাঠ নিয়ে তাদেরকে মারতে লাগে। সেই মুহূর্তে সেইখানে চঞ্চল চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে যায়, আহত হয়, ফুলিয়া শান্তিপুর জেনারেল হাসপাতালে ভর্তি। কিন্তু এই অরবিন্দ সন্ন্যাসী কেন নিজে হেলমেট পরে রয়েছে, হেলমেট খোলেনি, কেন চঞ্চল চক্রবর্তীর গায়ে হাত তুলবে? প্রথম কথা, তাকে তৃণমূল চোর বলাটা কি অন্যায়? সত্যি তৃণমূল চোর। এই 80 লক্ষ টাকা কোথায় গেল? কোথায় এই রাস্তার কাজ? তাহলে কি অরবিন্দ সন্ন্যাসী এই 80 লক্ষ টাকার হিস্সা নিয়েছে? তার পকেটে গেছে, তার গায়ে লেগে গেছে, না তার পৈতৃক সম্পত্তি যে তার গায়ে লেগে গেল? সে চঞ্চল চক্রবর্তীকে আঘাত করলো। আমাদের নেতাকে দেখে ভয় কিসের অরবিন্দ সন্ন্যাসীর? হয়নি বলেছে তৃণমূল, মমতা ব্যানার্জি থেকে শুরু করে মাটি পর্যন্ত যত নেতা আছে সব চোর। বিষয় সরাসরি তাতে তারা যা উল্লেখ করেছেন, অবজারভেশন পার্টি না গেলেও ইডির যে আজকে প্রেয়ার ছিল, রাজীব কুমার, মনোজ বর্মা এবং ডিসি সাউথ যারা আইপিএস, তাদের বিরুদ্ধে ডিওপিটিকে অ্যাকশন নেওয়ার অর্ডার দেওয়ার জন্য, সাসপেন্ড করার জন্য, সেক্ষেত্রে ডিওপিটি ভারত সরকার তাদের সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলকে হলফনামা দেওয়ার জন্য বলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে, সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে, যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয়। তারা যদি ইরেজ করে মুছে দিয়েও ফেলেন তাতেও প্রমাণ হবে ওনারা মুছেছেন। আর যদি নিজেদের কীর্তিকলাপ যা আমরা দেখেছি, বুক ফুলিয়ে সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন, তো তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে আইপ্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী, চোরেদের শিরোমণি। আমরা তো জানতাম, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন। এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন। এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা।
আমি একে ওয়েলকাম করি। দ্বিতীয়ত, আপনারা জানেন যে কাউকে না জানিয়ে কার্যত চোরেদের মতো 8 জন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে, দরজা খোলার আগে তো খিঁচ মেরি ফটো সেশন করতে। দিল্লি পুলিশ মিনিট 10 মধ্যেই যা যা ওষুধ দেওয়ার দিয়েছেন আইনি পথে, ওদের দরকার ছিল ছবি তোলা, ছবি তুলেছেন। তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার আঁচ দিল্লিতে গিয়ে পড়লো, এমন আঁচ গেছে, আজকে ধোঁয়া বেরিয়ে গেছে। যাই হোক, আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা ঠিক করেছিলাম ফাইল, ল্যাপটপ আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন, সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে। এরা আবেদন রিজেক্ট করে 15 অথবা 16, যে কোনো দিন 11টা থেকে 5টা। এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই, রাজ্য সরকার তীব্র আপত্তি করেন। আপত্তি করার পরে আজকেও সারাদিন হিয়ারিং হয়েছে। আপত্তি করার পরে একটু আগে অর্ডার আপলোড হয়েছে। মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা, উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন, যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো, এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি, শঙ্কর ঘোষ বিজেপি করেনি। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে, আমরা যাব। এবং নবান্নর এন্ট্রান্সে 3টে রাস্তা আছে, অপশনাল যে কোনো রাস্তা, যে কোনো ওয়ার্কিং ডেতে আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভাবে বসতে দিতে হবে। আমরা ফাইল, ল্যাপটপ, আজকে যুক্ত হওয়া মোবাইল ফোন, রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রী যেভাবে ডিজিসি চিফ সেক্রেটারিকে নিয়ে তার প্রাইভেট সেক্রেটারি গৌতম সান্যালকে নিয়ে চুরি করেছেন, এর জন্য আমাদের লড়াই আমরা করব। এবং ওরা চোরের মতো গেছিল কর্তব্য ভবনে, আমরা বুক ফুলিয়ে যেতে চাই, দিনের আলোয় যেতে চাই, জানিয়ে যেতে চাই। তাই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নবান্নর পিছনে মন্দির তলায় আমরা বসছি না, আমরা নবান্নর সামনে বসার জন্য 200 মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই। ইটস আওয়ার রাইট, ডেমোক্রেটিক রাইট। আমরা এমএলএ, চোর ডাকাত নই। আমরা লাউড স্পিকার ইউজ করব না, হ্যান্ড মাইক ইউজ করব, পিসফুল্লি বসবো। 11টা থেকে 5টার জায়গায় যদি 2 ঘন্টাও দেয় তাও আচ্ছা, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা ডিভিশন বেঞ্চে শঙ্কর ঘোষ যাবেন, এটাই আমি আপনাদের জানাই। সুবিধা, ইডির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল তা খারিজ করা হয়েছে, স্টে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই ইডির তরফ থেকে যে তদন্ত চলছে সেই তদন্ত বহাল থাকবে এরকমই এখন মনে করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, তারা তো ক্লিয়ার করে দিয়েছেন, তো লফুল। তার যে সার্চ ছিল, তারা তো ওয়ারেন্ট নিয়ে এসছেন। কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েছিল মেল করে, সেই ডকুমেন্ট তো প্লেস করেছেন। লাইভ লতে সবাই দেখেছে, লুকানোর কি আছে? লক্ষ লক্ষ মানুষ দেখেছে, কিচ্ছু লুকানো নেই। আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লয়ার, তারা 40 লাখ 50 লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি। তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, খুব এটা আমাদের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা, ধার করা টাকা সব চলে যাচ্ছে। সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য। সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না, প্রেসিডিয়াম হতে পারে না, গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে এবং এই সব ধরনের ইনভেস্টিগেটিভ এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না। সব জায়গায় পুলিশ, ব্যুরোক্রেসি, রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা দলবল নিয়ে গিয়ে হামলা করবেন। ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে, তার 3 অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত। মমতা পুলিশ বন্দুক নিয়ে গেছিল, এ কোথাও তো তারা পিটিশনে বলেছে।
সুপ্রিম কোর্টে আজকে যে মামলা ছিল সেদিকে অবশ্যই নজর থাকছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আপনারা শুনছিলেন শুভেন্দু অধিকারী, তার বক্তব্য তিনি বলছেন। এবার আপনাদের জানায় যে সুপ্রিম কোর্টে আজকে কি হয়েছে। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে পুলিশ আর তৃণমূল। ইডির বিরুদ্ধে দায়ের পুলিশের এফআইআর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল। শীর্ষ আদালতের প্রশ্নের মুখে তৃণমূল সুপ্রিমোর ভূমিকা। বিচারপতি পি.কে. মিশ্রের পর্যবেক্ষণ, সংবিধান প্রতিটি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি যেমন কোনো রাজনৈতিক দলের কাজে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তেমন ভাবেই কেন্দ্রীয় এজেন্সির তদন্তেও কোনো দল রাজ্যের এজেন্সি বাধা দিতে পারে না, পর্যবেক্ষণ করেছেন বিচারপতি। আর 2 সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কর্তাদের কাছে জবাব চেয়েছে দেশের শীর্ষ আদালত। 3রা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে। এবং যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে। আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে। যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড। অতএব এই যে বললাম 3rd ফেব্রুয়ারি ম্যাটার আসবে, তখন শোনা ধাক্কা পরাজয় যার যার পারসেপশনে যাবে সে করুক, আমার কোনো তো অসুবিধা নেই। আমার মনে হয়েছে আপনি সুন্দর, আপনাকে সুন্দর বলুন, আমার মনে হয়েছে ধরুন আপনি বাজে দেখতে, এটা আমার পারসেপশনের ওপর। বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা তো নেই। সুপ্রিম কোর্ট ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো আর হাইকোর্টে যাইনি, ওরাই হাইকোর্টে গেছে, ওরাই বলছে আবার সুপ্রিম কোর্টে যাবো। ওরা নিজেরাই ঠিক করতে পারছে না কোন জায়গায় ওরা বেশি কমফোর্টেবল হবে, সেটা ওরা ডিসাইড করুক। পশ্চিমবঙ্গের কয়লা পাচারের তদন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আদালতের নজরদারিতে, আদালতের নির্দেশে করছে। এর আগেও এই তদন্তকে থামানোর জন্য বহুবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা অভিযুক্তদের পক্ষ থেকে আদালতে গেছে, কিন্তু কখনো আদালত তো তদন্তের স্থগিতাদেশ দেয়নি। আজ যখন সেই তদন্ত চলছে, কোথাও প্রয়োজনে তল্লাশি অভিযান চালাচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গ সরকার আচরণ করলো তাতে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং ইডির বিরুদ্ধে যে মামলাগুলি টিকবে না তা সাদা চোখেই বোঝা যাচ্ছিল, সাধারণ মানুষ বুঝতে পারছিল। এর জন্য সুপ্রিম কোর্ট অবধি দৌড়াতে হলো, এটাই বরং কিছুটা আমাদের জন্য উদ্বেগের। দেখুন, আজ দিনভর নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে এবং আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ, কোন সিসিটিভি ফুটেজ? আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, অফিস এবং আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রী নিয়ে যাওয়া ডিজিটাল ডিভাইসের ফুটেজও সংরক্ষণের নির্দেশ সর্বোচ্চ আদালতে। 3রা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তদন্তে বাধা দেন, এই গুরুতর অভিযোগ ইডি এনেছে। আর তার সঙ্গেই শুধু অভিযোগ আনা নয়, বিগত দিনে কিছু ঘটনার প্রসঙ্গ তুলে ধরেছে, যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার গুরুতর অভিযোগকে এস্টাবলিশ করতে চেয়েছে ইডি। মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করেছেন, সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের দাবি করেছে ইডি। স্থানীয় থানাকে জানিয়ে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, অফিসে তল্লাশি চালানো হয়। মুখ্যমন্ত্রী পুলিশ ফোর্স নিয়ে জোর করে ভেতরে ঢোকেন বলে দাবি করেছে সুপ্রিম কোর্টে ইডি। বাজেয়াপ্ত করা নথি মুখ্যমন্ত্রী জোর করে নিয়ে নেন বলে ইডি আজকে আদালতে বলেছে। ইডি অফিসারদের ফোন কেড়ে নেওয়া হয়, সওয়াল ইডির আইনজীবীর। আগেও সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে গিয়ে গ্রেফতার সিবিআই অফিসাররা। মুখ্যমন্ত্রী তৎকালীন সিপির বাড়িতে পৌঁছে ধর্নায় বসে যান। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে আজ ইডি। দেখুন, আজ সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর ছিল এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আইপ্যাক মামলাতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে একগুচ্ছ বিষয় নিয়ে আজ সামনে আসে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হাইকোর্টে শুনানিতে ভেস্তে যাওয়া নিয়ে যে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টে, সেই বিষয়ও কিন্তু আজ সামনে এসেছে বলে জানা যাচ্ছে। 9 জানুয়ারি এজলাসে বিশৃঙ্খলার জেরে ভেস্তে যায় আইপ্যাক শুনানি। হাইকোর্টে যা হয়েছে তাতে খুবই বিচলিত, এমনটাই বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। নন্দীগ্রামে সেবাশ্রয়, আর সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। আর নন্দীগ্রামে সেবাশ্রয় হবে এই খবর পেয়ে 2-3 দিনের জন্য পাল্টা ক্যাম্প করেছিলেন। মানুষ ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে, ঠিক এই প্রশ্ন তুলেই শুভেন্দু অধিকারীকে তিনি নিশানা করেছেন। যে আপনি হিসাব নেওয়ার কে?
কে হিসাব নেবে? অথরিটি হিসাব নেবে, হাইকোর্ট হিসাব নেবে, আমার কাছে ইনকাম ট্যাক্স, তদন্তকারী সংস্থা নিতে পারে। আপনার নামের পিছনে অধিকারী রয়েছে তার মানে এই না যে যা ইচ্ছা অধিকার আপনার গজালো। আপনাকে হিসাব নেওয়ার অধিকার কে দিয়েছে? আর আমার বিরুদ্ধে যদি সমস্যা থাকে আপনি মামলা করুন। আপনার ইডি সিবিআই তো 6 বছর ধরে আমার পিছনে লেগে রয়েছে। এই বুড়ো আঙ্গুল কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বুক ঠুকে এই নন্দীগ্রামের মাটিতে প্রতি বছর 17টা করে ক্যাম্প করে যাব। আর শুভেন্দু অধিকারী থেকে তার পরিবারের লোকেরা সেবাশ্রয় এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে। চ্যালেঞ্জ ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সেবাশ্রয় নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে আজকে আপনাদের শোনাবো যে শুভেন্দু অধিকারী যে ভাষায় যেভাবে আক্রমণ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষায় যেভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে, তার জবাব শুভেন্দু অধিকারীও দিয়েছেন। কি বলেছেন এবার শুনুন। আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ। আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো। এটা সারা বছর ধরে হয়।